আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা দেখছেন থার্ড আই। আমি সাথে আছি মরিয়ম আক্তার মেরি। আজকে আপনাদের সাথে দেশের সমসাময়িক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসিয়া ধর্ষণের মূল হোতা কে? আসিয়া কি সত্যি ধর্ষিতা হয়েছে? ইউনূস সরকারকে হটানোর চেষ্টা কারা করছে? সব বিষয়গুলো পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। শেষ পর্যন্ত সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকুন। আর কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আসিয়ার বিষয়টা একটু পরে আসছি। রমজানের শুরুর ঘটনা দিয়ে শুরু করছি। পবিত্র রমজান মাস চলছে। রমজানের পবিত্রতা রক্ষায় কারো কোনো ভ্রুক্ষেপ নেই। সবাই যার যার এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত আছে। কয়েকটা গ্রুপ দেশটাকে অস্থিতিশীল করতে ব্যস্ত। একটা গ্রুপ আছে আগেই ভালো ছিলাম এটা প্রমাণ করার জন্য অরাজকতা সৃষ্টি করে। আরেকটা গ্রুপ আছে দ্রুত নির্বাচনের জন্য অস্থিতিশীল করে। আরেকটা গ্রুপ আছে বিভিন্ন দাবি দেওয়া আদায়ে ব্যস্ত। রমজানের শুরুটা হয়েছিল অর্ধনগ্ন মেয়েদের ওপেনলি সিগারেট খাওয়ার বিতর্ক নিয়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল ওপেনলি সিগারেট বা নেশা করা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই অপরাধ। এই কথা কেন বলল? এটা নিয়ে ভারতে এজেন্টরা পলাতক থাকলেও তাদের সন্তানরা শুরু করে আন্দোলন। এই আন্দোলনের ভাষা এতটাই জঘন্য, আমি একজন নারী হয়েও লজ্জিত। এখন আমাদের নারীরা সিগারেট মাদক খাওয়ার স্বাধীনতা চায়। এই বিষয়ে সিগারেট খোরদের পক্ষে আমাদের সুশীলরা। একটু সুশীলদের বয়ান শুনে আসি। এবার আসি আসিয়া ধর্ষণের ঘটনা। ধর্ষণের ব্যাপার আসলে নারীবাদীরা বলার চেষ্টা করে ধর্ষণের জন্য পোশাক দায়ী না। পোশাক দায়ী হলে 6 মাসের বাচ্চা থেকে 90 বছরের বুড়িও ধর্ষিত হয় কিভাবে? তার মানে ধর্ষণের জন্য পোশাক দায়ী না। শাহবাগীরা সম্পদের বেলায় কিন্তু এই যুক্তি দেয় না। চুরি যখন হয় তাহলে আর তালা মেরে লাভ কি? তখন কিন্তু আরো দামি তালা মারার চেষ্টা করে। তাহলে তাদের শরীরের বেলায় কেন এত কার্পণ্য? কেন তারা বডি শক করে? তারা এই উপমহাদেশের ইতিহাস জানে না। এখানে এমন অঞ্চল ছিল যেখানে নারীদের সম্ভ্রম ঢাকার জন্য কর দিতে হতো, যার সমাধান হয় নাঙ্গেলের সম্ভ্রম কেটে নিজেকে বলিদানের মাধ্যমে। যারা নিজের জীবন দিয়ে সম্ভ্রম ঢাকার আন্দোলন করছে, আজ পুঁজিবাদীদের ফাঁকিতে তারাই নিজেদেরকে উলঙ্গ করার প্রতিযোগিতায় নেমেছে। কেউ কিন্তু কখনো বলেনি ধর্ষণের একটা মাত্র কারণ নারীর পোশাক। ধর্ষণের অনেক কারণ আছে, যেমন বিবাহ কঠিন করা, নারী পুরুষ অবাধ বিচরণ, ফ্রি মিক্সিং, নারী স্বাধীনতার নামে যা খুশি তাই করা, ইত্যাদি ইত্যাদি। বলা হয়েছে যে অশালীন অর্ধনগ্ন নারী দেখলে ধর্ষকের মনে ধর্ষণের ইচ্ছা তৈরি হয়। এখন অর্ধনগ্ন নারীগুলো কিন্তু প্রভাবশালী হয়ে থাকে। এক্ষেত্রে ধর্ষক তার সাথে কিছু করতে না পারলেও অসহায় নারী শিশুদের উপর নিগ্রহ নির্যাতন চালায়। আসিয়ার ধর্ষণ নিয়ে রাজনীতি হচ্ছে। একটা পক্ষ চাচ্ছে এই বিষয় নিয়ে সরকারকে বিব্রত করতে। শিশু ধর্ষণ তো অনেকই হয়েছে। কই, কখনো তো এমন আন্দোলন দেখিনি। কিছুদিন আগেও তো যশোরে তরুণীর যৌন লালসার শিকার হয়ে এক শিশু মারা গেল। কই, তখন তো কোনো নারীবাদী টু শব্দ করেনি। শিশু আসিয়ার উপর যেই নির্যাতন হয়েছে সেটা ধর্ষণ নয়। তার বোনের কথা শুনলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। তার বোনকে রিমান্ডে দিলে সব সত্য বের হয়ে আসবে। পারিবারিক কলহের কারণে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। কে করেছে এটা তদন্ত করে বের করতে হবে। আর তদন্তে যদি প্রমাণিত হয় আসিয়া হত্যার পিছনে তার বোনের হাত আছে, তখন কি আসিয়ার বোনের ফাঁসির দাবিতে নারীবাদীদের আন্দোলন চলবে? এখানে যৌন নির্যাতনের প্রমাণ পায়নি ডাক্তাররা। ডাক্তারের কথা শুনে আসে। আসিয়ার বোন এই বিষয় নিয়ে যেকোনো গোষ্ঠীর প্ররোচনা পানিঘোলা করছে। আর মিডিয়া সাক্ষাৎকার যারা দিয়েছে তারা হয়তো জানবেন, সাংবাদিকরা ক্যামেরার পিছনে তাদের শিখানো বয়ান দেওয়ার জন্যই বলে। এখন ধর্ষণ নিয়েও দেশে রাজনীতি চলছে। গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে আন্দোলন করা কতটা যৌক্তিক? এটা কি ধর্ষণ বন্ধের জন্য করা হচ্ছে, নাকি নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দেশ অস্থিতিশীল করা হচ্ছে? ধর্ষণ বন্ধ করার জন্য যা করার তা করা হচ্ছে না। যা করা হচ্ছে তাতে নিরীহ মানুষের হয়রানি বাড়বে, ধর্ষণ বন্ধ হবে না। ধর্ষণ বন্ধ করতে হলে আগে ধর্ষণের সংজ্ঞা নির্ধারণ করা জরুরি। বিয়ের প্রলোভনে ধর্ষণ, বৈবাহিক ধর্ষণ, এগুলো ধর্ষণ নয়। বিয়ের প্রলোভনে যেটা হয়েছে সেটা দুইজনের সম্মতিতেই হয়েছে। এটা ধর্ষণ নয়, এটা জেনা ব্যভিচার। এর জন্য ছেলে মেয়ে উভয়কে অর্ধেক মাটিতে গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করলে এটা আর হবে না। একটা দৃষ্টান্ত স্থাপন করলে সব ঠিক হয়ে যাবে। যে সত্যি ধর্ষক তাকেও এই একই শাস্তি দিতে হবে। যারা পরকীয়া করে নারী পুরুষ উভয়কে এই শাস্তি দিতে হবে। যেই নারী মিথ্যা ধর্ষণ মামলা দেয় তাকেও এই শাস্তি দিতে হবে। এগুলো শুনলে ফেমিনিস্টরা বলবে উগ্র মৌলবাদী। এগুলো বলা সহজ, বাস্তবায়ন করা কঠিন। কারণ আন্তর্জাতিকভাবে ফেমিনিজম প্রমোট করা হচ্ছে। বাংলাদেশ ছোট দেশ, চাইলেও এগুলোর বাস্তবায়ন করা সম্ভব নয়। এটা করা যেতে পারে সত্যিকারের ধর্ষকদের জনসম্মুখে ফাঁসি, পরকীয়াকারী নারী পুরুষ উভয়কে সমান সাজা। বাংলাদেশের আইনে পরকীয়াকারী নারীর কোনো সাজা নেই, শুধুমাত্র পুরুষদের সাজা দেওয়া হয়। অথচ তারা সমান অধিকার চায়। এখন কোথায় তাদের সমান অধিকার?
মিথ্যা ধর্ষণ মামলাকারীর যাবজ্জীবন কারাদণ্ড। এই ৩টা আইন কার্যকর হলে ধর্ষণ সহ অসামাজিক কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আসলে ফেমিনিস্টরা চায় না ধর্ষণ বন্ধ হোক। কারণ ফেমিনিস্টদের এজেন্ডাগুলো দেখলেই বুঝবেন কারণ ফেমিনিস্টদের এজেন্ডাগুলো দেখলেই বুঝবেন তারা চায় নারী পুরুষ অবাধে চলুক। পোশাকের স্বাধীনতার নামে নারীদের উলঙ্গ করতে চায়। আচ্ছা, পোশাকের স্বাধীনতা নীতি নিতে যদি সত্যি তারা একসময় উলঙ্গ হয়ে যায়, এদিকে ধর্ষকরাও যদি সুশীল সেজে উলঙ্গ হয়ে যায়, তখন তো ধর্ষণ আরও বাড়বে। সত্যিকারের অনেক ধর্ষিতারা ন্যায় বিচারের অভাবে মান সম্মানের ভয়ে কোর্টে যায় না। বছরের পর বছর ঘুরতে হয় বিচারের জন্য, বিচার পায় না। এত কিছুর মধ্যেও ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি জামিন পায় কিভাবে? নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পারিবারিক মামলা কেন বেশি হয়? কারণ ট্রাইব্যুনালে মামলা করলে জামিন পাওয়া যায় না সহজে। স্বামী স্ত্রী বনিবনা হয় না। স্ত্রী চায় কাবিনের টাকা। উকিলরা পরামর্শ দেয় পারিবারিক আদালতে মামলা করলে কাবিনের টাকা নিতে অনেক সময় লাগবে। নারী শিশু ১১-এর গদারে মামলা করলে কাবিনের টাকা নিয়ে আপোষ করেন। এই যেন কাবিনের টাকা আদায় করার শর্টকাট পদ্ধতি। এসব মিথ্যা মামলায় সময় দিতে গিয়ে সত্যিকারের ভিকটিমরা হয়রানি হয়। বর্তমানে বাংলাদেশে ৪০ লক্ষের অধিক মামলা পেন্ডিং আছে। উপদেষ্টা আসিফ স্যার মিথ্যা মামলা বন্ধের বিরুদ্ধে কি আইন করবেন? নিজের পদ বাঁচানোর জন্য তাড়াহুড়ো করে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচার কাজের মেয়াদ ৬ মাস থেকে ৩ মাস এনেছেন। ৬ মাসে বিচার শেষ হয়েছে এমন নজির বাংলাদেশে নাই। আর ৩ মাসে শেষ হবে এটা তো অকল্পনীয় বিষয়। আগের আইনে ১৮০ দিনের ভিতর মামলা শেষ হওয়ার কথা, কিন্তু ৬ বা ৭ বছর লেগে যায় একটা মামলা শেষ হতে। আসিফ স্যারকে বলতে চাই, লোক দেখানো আইন সংশোধন করে লাভ নাই। ৩ মাসের ভিতর মামলা শেষ করার আইন করছেন, অথচ ৬ মাস থেকে ২ বা ৩ বছর লেগে যায় ডিএনএ টেস্ট আসতেই। ১৫ দিনের মধ্যে ডিএনএ রিপোর্ট দিতে পারলে ৩ মাসের মধ্যে মামলা শেষ করা সম্ভব হবে। কিন্তু ডিএনএ রিপোর্ট দেরিতে আসার একমাত্র কারণ প্রচুর স্যাম্পল আসে, যার বেশিরভাগই ভুয়া মামলা হয়ে থাকে। ভুয়া মামলা রোধ করা ছাড়া ন্যায় বিচার করা সম্ভব নয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যতদিন না মিথ্যা মামলা নির্মূল হবে, ততদিন এসব অরাজকতা চলতেই থাকবে। বিচারালয় যারা নিয়ন্ত্রণ করে তাদের ভিতরেই সমস্যা। তারা চায় না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। তারা চায় না মিথ্যা মামলা বন্ধ হোক। মিথ্যা মামলা যদি বন্ধ হয়, মামলা জট থাকবে না। মামলা জট না থাকলে ক্লায়েন্টের মাসের পর মাস, বছরের পর বছর ঘোরাতে পারবে না। ঘোরাতে না পারলে তাদের রুটি রুজি কমে যাবে। এই কারণেই তারা ইচ্ছাকৃতভাবে সিন্ডিকেট করে, মানুষকে মিথ্যা মামলা করার প্ররোচনা দেয়। সবশেষে বলতে চাই, নগ্নতার ব্যবসায় মগ্ন যে সভ্যতা, এমন প্রগতিশীল চাই না। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধর্ষণ ও মাদকমুক্ত সমাজ করতে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।